আমরা যত বেশি সরস্বতীকে বর্ণনা করতে ভালোবাসি তার চেয়ে আমরা কিন্তু লক্ষ্মীকে অতটা বেশি করি না। লক্ষ্মীটা ইজ লার্জলি আবার দেখবে আমাদের এক্সপেকটেশন ভাবচন্দ্রের কথা দুধ আর ভাত। তো দুধ আর ভাত ইটসেলফ শোজ যে আমরা কত মিনিমামে হ্যাপি অ্যাবাউট দ্যাট, রাইট? আমরা মিনিমামকে খুব রোমান্টিসাইজ করি বা গ্লোরিফাই করি। দিস ইজ কালেকটিভ আনকনশিয়াস। এইটাকে ইয়ুং বলছে আমাদের খুব সেন্ট্রাল একটা এলিমেন্ট, কারণ এটাই আমাদের ইথকে কনস্ট্রাক্ট করে, এটাই আমাদের সাইকিক প্রসেস গুলোকে কনস্ট্রাক্ট করে, এবং এটা ফলেই কিন্তু আমরা ভবিষ্যতে কি করব না করব খানিকটা ইজ অলরেডি ডিসাইডেড বাই দিস থিংস। একটা জিনিস আশা করি তোমরা বুঝতে পারছো এই কথাগুলো থেকে, সব কথাগুলো যদি আমি এক জায়গায় জড় করি যা যা আজ অব্দি আলোচনা করেছি, মডার্নিজম কিন্তু বারবার করে যে কথাটা বলার চেষ্টা করছে সেটা আমরা আমি বলে আসছে কিছু নেই। আমি জানি না কতটা তোমরা কথাটা বুঝতে পারলে, আমি বলে কিছু নেই। তো তোমরা ভাবতে পারো স্যার আমি বলে নেই মানে যে শিতাবা হুসেন ভিডিও অন করলো, ক্লাসটা করছে, আমি এখানে আসলাম ক্লাসটা করতে, আমরা এখানে কেউ নেই। অ্যাকর্ডিং টু মডার্নিজম আমরা অ্যাকচুয়ালি কাজটা করছি না, আমাদেরকে দিয়ে কাজটা করানো হচ্ছে। আমি ক্লাসটা নিচ্ছি কারণ আমি চাকরি বলে একটা কোনো জিনিসে ঢুকেছি এবং সেখানকার টার্মস এন্ড কন্ডিশন আমি মানছি, ক্লাসটা করাচ্ছি। তোমরা ক্লাসটা করছো কারণ তোমরা জানো ক্লাস করতে হয়, না হলে পরে টিচারদের হাতে কিছু মার্কস আছে সেটা পাওয়া যাবে না, বা কিছু নলেজ দরকার যেগুলো না থাকলে ভবিষ্যতে তোমরা কোনো এক্সাম বা ফিউচারে কিছু বুঝতে পারবে না কম্পিটিটিভ এক্সামে। তো তোমাদের ক্লাস করার একটা নির্দিষ্ট অবজেক্টিভ আছে, আমার ক্লাস করানোর নির্দিষ্ট অবজেক্টিভ আছে। এই দুটো অবজেক্টিভ এখানে এসে কনভার্জ করছে, কনফ্লুয়েন্স করছে। দ্যাটস ওয়াই আমরা এখানটাতে ক্লাসটা করতে পারছি। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি করছে, কতগুলো ইন্টারেস্টেড কনফ্লুয়েন্স আমরা করছি না, আমাদেরকে দিয়ে আমাদের পরিবেশ করছে। সাপোজ এখানে যদি এরকম একটা কন্ডিশন হতো যে আমি ক্লাস করাই না করাই তাদের কিছু যায় আসে না, তাতে আমার মানে ধরো মানে কলেজ বা শিক্ষা ব্যবস্থা কোনো যায় আসে না, তোমরা যদি ক্লাস করো বা না করো আসলে কিছু যায় আসে না, তোমরা কত নাম্বার করো, কত কেরিয়ার এগোবে, তাহলে দেখবে হয়তো ক্লাসগুলোর সম্ভাবনাটা থাকতো না। ইন দ্যাট সেন্স মডার্নিজম বলার চেষ্টা করছে এক কথায় বলতে গেলে আমি কিছু করছি না, আমি বলে কিছু নেই, আমি হচ্ছে খন্ড খন্ড কতগুলো জিনিস সেগুলো জড়ো হয়ে আমি বলে একটা জিনিস তৈরি হয়েছে। এই খন্ড খন্ড জিনিসগুলো না থাকলে আমি বলে কিছু থাকবো না। কি খন্ড খন্ড জিনিস? কালেকটিভ আনকনসিয়াস একটা খন্ড জিনিস। আরেকটা কি খন্ড জিনিস? যে আরেকটা খন্ড জিনিস হচ্ছে আমার ভিতরে একটা আর একটা কনসিয়াসনেস এর কনস্ট্যান্টলি একটা লড়াই চলছে। কনসিয়াসনেস একটা জিনিস চাইছে, আনকনসিয়াস আরেকটা জিনিস চাইছে, এই দুটোর মধ্যে একটা ক্ল্যাশ চলছে। ক্ল্যাশের ফলে হয়তোবা কখনো কখনো আমি কিছু ব্যালেন্স করে উঠতে পারছি, কখনো কখনো পারছি না। যখন পারছি না তখন নিউরোসিস হচ্ছে আমার মধ্যে, তখন আমার মধ্যে নানান রকম সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে। আর যখন পারছি তখন আমি একটা নিজেকে র্যাশনাল বলে দেখানোর চেষ্টা করছি। আরেকটা খণ্ড কি যেটা আমাকে কন্ট্রোল করছে সেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম, সেটা আরেকটা জিনিস, সেটাই যাচ্ছি না। আরেকটা খণ্ড দেখবে আমাদের কাছে কন্ট্রোল করছে সেটা হচ্ছে রিলিজিয়ান, ধার্মিক চিন্তা। তাহলে ধার্মিক তোমার কি বলে এক্সিস্টেন্সিয়ালিজম, সাইকোলজি, এগুলো সব আমাকে কন্ট্রোল করছে, তার ফলে আমি, so there is no আমি, there is basically a combination of all these fragments are coming together and in that way they are assembling and creating me. ফর এক্সাম্পল ধরো আমি আমার শরীরে কতটুকু চিনি, তুমি তোমার শরীর কতটুকু চেনো, তোমার লিভার কিভাবে ফাংশন করছে, তোমার ব্রেন কি করে কাজ করছে, তোমার চোখ কি করে কাজ করছে, তোমার তো একটা অভ্যাস, তুমি রোজ সকালে ওঠো চোখটা করলো দেখতে পাও। কোনোদিন ভেবেছো এই চোখটার সাথে ব্রেনটার কি ধরনের কমিউনিকেশন হয়, এবং এই কমিউনিকেশনটা না হলে পরে তোমার চোখ আদৌ হয়তো কাজই করবে না। বুঝতে পারছো কি বলার চেষ্টা করছি? তো তার মানে অ্যাকচুয়ালি আমি কে? আমি হচ্ছি এই সমস্ত কিছুর এগ্রিগেশন। বাংলাগুলো আমি খুঁজে পাচ্ছি না, যেন রাদার ফাম্বলিং, যদি তোমরা কেউ বাংলা খুঁজে পাও বলতে পারো। সো এগ্রিগেশন, একত্রিত, কম্বাইন্ড, রাইট? আই এম এ কম্বিনেশন অফ অল অফ দিস। এই যদি আমি হই তাহলে লেটস থিঙ্ক অ্যাবাউট দ্য বয়, যে অ্যাডাবির গল্পের প্রোটাগনিস্ট। এই বয়টা কম্বিনেশন অফ কি কি জিনিস সেটা আগে দেখো। বয়টার মধ্যে ইমাজিনেশন আছে, বয়টার মধ্যে ট্রমা আছে। স্টোরিটার প্রথমেই যেটা তোমাদের স্ট্রাইক শিওরলি করেছে, বাট ইউ মে নট বি এবল টু এক্সপ্রেস ইট, কি সোমবার একটা টোন থ্রু আউট দ্য স্টোরি। কালার নিয়ে হুসেন বলছিলে ব্রাউন,
ডাস্কি কালার। থ্রু আউট দ্য স্টোরি দেখবে কিভাবে কালারকে ইউজ করা হয়েছে, ব্ল্যাকের সাথে হোয়াইট, সো দ্য ক্যারেক্টার্স আর কনস্ট্যান্টলি মুভিং ফ্রম শ্যাডো টু লাইট অ্যান্ড লাইট টু শ্যাডো। তারপরে দেখো টোটাল স্টোরিটার মধ্যে একটা চরিত্র দেখো কটা, there are hardly any characters, hardly any sound, hardly any voice, একটা দুটো ভয়েস, এবং একটা দুটো ভয়েসই যেন মনে হচ্ছে ইকো করছে। এই যে একটা কমপ্লিট লোনলিনেস কে স্টোরিটার মধ্যে তুলে ধরা হলো, এবং সেই লোনলিনেসটার সাথে কি তুলে ধরা হলো, একটা সেন্স অফ সোমবার, আমি যেটা বলছি, একটা সোমবারনেস, রাইট, একটা মিলানকলি, সামথিং ইজ ব্যাড, দিস ইজ ইভিল। ইভিলটা কেন তোমরা কেউ বললে না, আমি ওটাই ভাবছি, এটা তো সবচেয়ে বেশি স্ট্রাইক করবে। দিস ইজ ওয়াই ইট ইজ সো মডার্ন, ইটস আ স্পেসিমেন অফ মডার্নিজম। কেন বলছি, সেন্স অফ সামথিং ইজ ব্যাড, সামথিং ইজ ল্যাকিং, দ্য হিউম্যান ওয়ার্মথ ইজ ল্যাকিং। দেখো লক্ষ্য করে, কোনো হিউম্যান ওয়ার্মথ নেই, কোনো অ্যাজ সাচ কোনো হ্যাপিনেস নেই, কোনো সেলিব্রেশন নেই, কোনো লোকেরা গল্প করছে না। থিঙ্ক অ্যাবাউট জেন অস্টিন and think about this story. The difference is very clear. In Jane Austen, you will find the characters are all the time making merry, they are gossiping, they are talking, they are doing party, right? So there is always a kind of, a society there in Jane Austen's characters, beaming with characters, filled with characters, almost a millie of characters are there. And think about this story, hardly any character, and more the action, যেটা তোমরা বলছো, বাট এখানেই ল্যাক করে যাচ্ছে। দেখো কি হয়, স্পেসিফিক কথা না বললে না গল্পটার পাঞ্চ লাইনটা আসছে না। তোমরা বলছো কিন্তু যে অনেক ভাবছে, তার মানে কি গল্পটার মধ্যে যতটা না অ্যাকশন ফিজিক্যালি হচ্ছে, তার চেয়ে বেশি অ্যাকশন মেন্টালি হচ্ছে। সো ইটস অল অ্যাবাউট মেন্টাল অ্যাকশন রাদার দ্যান ফিজিক্যাল অ্যাকশন। সো এখানে কি তাহলে কি মেন্টাল অ্যাকশন, হ্যাঁ বলো, সো এখানে কি সাইকোলজিক্যাল ওই বলো বলো ওই ব্যাপারগুলো কাজ, মানে যেটা সাইকোলজিক্যাল ব্যাপারগুলোকে আর দূরে করে রেখো না বিষ্ণু। সাইকোলজিক্যাল ব্যাপারগুলো এমন নয় যে একটা কিছু বাইরের জিনিস পড়লাম আমাকে অ্যাপ্লাই করলাম। আমরা প্রত্যেকে সাইকিক কনস্ট্রাক্ট, সাইকোলজিক্যাল বিভিন্ন প্রসেস চলছে বলেই কিন্তু আমরা প্রত্যেকদিন কিছু কিছু কাজ করি। এভরিথিং ইজ পার্ট অফ দ্য ডিজায়ারাস নেটওয়ার্ক, এভরিথিং ইজ ডিজায়ার। মানে এই চিন্তাটাকেই না সবার আগে ত্যাগ করতে হবে, যেটা তোমরা শেলি, বাইরন, কিটসে পেয়েছিলে। আই থিঙ্ক আই অ্যাম দেয়ারফর, সরি, আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। ওই চিন্তাটাকেই ইউ হ্যাভ টু ডু ইট অ্যাওয়ে। ওটা নেই, আই বলে কিছু নেই। I is basically a composite of all these psychic, existential, sexual, traumatic experiences. There is nothing virtually. লাকা যদি, মানে ফ্রয়েড, লাকা, আমি নামগুলো নিতে চাইছি না, কিন্তু আলোচনা করছি তোমাদের সামনে, ইচ্ছে করে নামগুলো নিচ্ছি না, কারণ নামগুলো নিলে মনে হয় যেন খুব কঠিন কথা। কথাটা খুব সিম্পল, ইটস লাইক, তুমি বলো তো, তুমি 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 তোমার জীবনে কত কিছু তুমি কন্ট্রোল করেছো আজ অব্দি, টিল ডেট। তোমাদের এখন প্রায়, যেহেতু তোমরা থার্ড ইয়ার, সো আই এম গেসিং তোমরা নিয়ারিং টোয়েন্টিজ। সো টোয়েন্টিতে দাঁড়িয়ে আমাকে একটু বলো তো, তোমরা তোমার লাইফের কি কি জিনিস তুমি কন্ট্রোল করেছো টিল ডেট? তুমি কন্ট্রোল করেছো, তুমি চয়েস করেছো হু ইজ গোয়িং টু বি ইয়োর ফাদার এন্ড মাদার? তোমরা চয়েস করেছো when you will be coming to this world or not? তোমরা চয়েস ল্যাঙ্গুয়েজ in which you should articulate, which should be your mother tongue? Did you pick it up? হুম, ঈশিতা তুমি চয়েস করেছিলে তোমার কোনটা মাতৃভাষা হবে, আমার কোনটা মাতৃভাষা হবে? ডিড আই পিক ইট আপ? নো। তুমি এটা চয়েস করেছিলে তুমি কার ছেলে হবে, সন্তান হবে? নো। কবে আসবে তুমি চয়েস করেছিলে? আমার যেরকম দুঃখ হয়, আমি যদি আর আর 2-3 বছর আগে আসতাম, তাহলে বেশ, মানে যখন ওই আমাকে 4 বছর 5 বছর নেট পাওয়ার পরে ওয়েট করতে হয়েছিল, কোনো ইন্টারভিউ হচ্ছিল না পশ্চিমবঙ্গে। 5 বছর ওই ট্রানজিশন পর্বটা, সিপিএম থেকে তৃণমূল আসলো, 5টা বছর। আর আমি এই চাকরি ছাড়া, মানে এর চেয়ে নিচে নামবো না, এটা আমার কাছে ছিল লিস্ট চাকরি। তো আমি 5 বছর ধরে যখন ওয়েট করছি, আমি বলছিলাম কেন ভাই, মানে আমি 2010-এ নেট পাস করলাম, আর 2008 সালে লাস্ট চাকরি হয়েছিল। এখন তো প্রতি বছর কলেজ সার্ভিস কমিশন 1-2 বছর পর পরই হয়। 2008-এ হলো আর 2014-তে হলো, মাঝে এই 5-6 বছরের মধ্যে কোনো সিএসসি হয়নি। তাই হয়তো, ইস, আমি যদি আর 2 বছর আগে জন্ম নিতাম, তাহলে হয়তো আমি 8 সালে চাকরিটা পেয়ে যেতাম। কারণ তখন নেট পাস করা মানে হচ্ছে লাইক এই দূরবীন দিয়ে দেখতে হতো, ও আচ্ছা মালদায় একটা নেট, ও দার্জিলিং এর পাহাড়ে একটা নেট, ও কুচবিহারে একটা কেউ নেট পেয়েছে। এখন তো ইটস লাইক
ওই আমপাড়ার মতো, ঢিলমারো আর আম পড়বে, ঢিলমারো আর আম পড়বে। সবাই নেট পাস। এই কদিন আগে রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে বিষ্ণুদের বন্ধু টন্ধুরা ফোন করেছিল, নেট পাস করে গেছে অনেকে, অনেকে, মানে সংখ্যাটা প্রায় 5-6 জন, মানে যেটা অনেক আর কি। তোমরা ভাবে 5-6 জন মানে অনেক, মানে ইয়েস, 5-6 জন মানে বিশাল ব্যাপার। যেখানে দূরবীন দিয়ে দেখতো তো মালদায় কোথায়, দার্জিলিং এ। তো যেটা আমি বলার চেষ্টা করছি, আমি কতটা আমার লাইফ কন্ট্রোল করেছি বা তোমরা তোমাদের লাইফ কতটা কন্ট্রোল করেছো, নাথিং। তুমি কি চয়েস করেছিলে ইন হুইচ রিলিজিয়ান ইউ শুড প্র্যাকটিস, হুইচ রিলিজিয়ান ইউ শুড প্র্যাকটিস? তুমি চয়েস করোনি। তাহলে হু আর ইউ? হাউ মাচ অফ the conditionalities of life you have control? Conditionality of life শব্দটা একটু মার্ক করবে। সো কন্ডিশনালিটি, যেটা নিয়ে ভাবার চেষ্টা করছে মডার্নিজম, রাইট? অ্যারাবির বয়টিকে দেখো, হি ডিডন্ট পিক ইট আপ, হি ওয়াজ নট সাপোজ টু বি সো আনহ্যাপি অর স্যাড, সো মিলানকলি, রাইট? বাট হি ওয়াজ বর্ন ইনটু দ্যাট। সো ম্যাগনান সিস্টার শুধুমাত্র কতগুলো মহিলা, প্রেম, ভালোবাসা নয়, যেটা ঈশিতা প্রথমেই বলছে। It's an imagination of something which can release you from this somber melancholic world, right? আমি তোমাদের দেখাবো একটু পরে একটা ছোট্ট ভিডিও ক্লিপিং রাবি নিয়ে, তোমরা দেখতে পাবে ওই জায়গাটা কিভাবে হাইলাইট করে। চোখটার দিকে দেখো, বয়টার চোখটা ইজ থ্রু আউট দেয়ার ইন দ্য স্টোরি, অলওয়েজ হি ইজ লুকিং ইনটু সামথিং অফ দি, পুরো পুরো গল্পটা হচ্ছে অবজারভেশন, হি ইজ অবজার্ভিং, and through that observation তোমরা এই পোস্ট ইমপ্রেশনিজমটাকে বুঝতে পারবে। পোস্ট ইমপ্রেশনিজম ইজ সো মাচ অ্যাবাউট অবজারভেশন। তোমাদেরকে দেখাচ্ছিলাম পেইন্টিং গুলো, রাইট? সামবডি ইজ অবজার্ভিং, রাইট? তো কোথাও একটা দূরে শিপ চলে যাচ্ছে, সান আস্তে আস্তে ডুবে যাচ্ছে। ইটস নট জাস্ট এ পেইন্টিং, ইট ইজ এ মুড, ইটস অ্যান অবজারভেশন, ইট ইজ অ্যান ইমপ্রেশন। তোমার একটা বিকেল বেলা দেখে তোমার মনে কিছু ইমপ্রেশন তৈরি হলো, তখন দেখবে ইমপ্রেশন আর রিয়েল বিকেল, এই দুটোর মধ্যে একটা ফারাক আছে। রিয়েল বিকেলে সবকিছু খুব কংক্রিট, রিয়েল বিকেলে দেখবে গাছটা গাছ, বাড়িটা বাড়ি, রাস্তাটা রাস্তা। তোমার ইমপ্রেশনে ওই রাস্তাটাই হয়ে যেতে পারে একটা টেডিয়াস লাইফ, জীবনের একটা বোরিং ব্যাপার। রাস্তার সাথে জীবনের দেখবে একটা কাইন্ড অফ অ্যানালজি ড্র করা যায়, দুটোই যেন একটা খুব টেডিয়াস, খুব বোরিং। সো লাইফে আমি তোমাদেরকে বলছিলাম, ওয়ান থিং ইজ অনলি ফিক্সড, আদারওয়াইজ এভরিথিং ইজ ইন চেঞ্জ। সেটা কি? ডেথ। তো ডেথ ইজ সামথিং দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফিক্সড। আমরা সবাই জানি ইট ইজ সামথিং যেটা আমাদের সবাইকে গিয়ে একদিন না একদিন এমব্রেস করতে হবে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট যা কিছু আছে দেখবে এভরিথিং ইজ ইন এ ডাইনামিক প্রসেস। সো এই ব্যক্তিটিকে যে আমরা দেখতে পাচ্ছি অ্যারাবিতে, তার কাছে ম্যাগনান সিস্টার বা একটা অ্যারাবির মেলা মেলা যাওয়া বা একটা পকেটে কিছু টাকা থাকা কেনা, দিজ আর নট ইম্পর্টেন্ট। What is important is his desperation to get out of this melancholic, traumatic, claustrophobic world. বুঝা যাচ্ছে? এই ক্লস্ট্রোফোবিয়াটা কেন ফিল করার চেষ্টা করো। And if you are a sensitive person, এই ক্লস্ট্রোফোবিয়া তোমারও হবে, এই ক্লস্ট্রোফোবিয়া আমারও হয়। So boring, damn boring life is, right? So আমরা ভাবছি একটা বিয়ে বাড়ি গেলাম, একটা পার্টি করলাম, একটা কিনলাম, কিন্তু তুমি যখন এর আন্ডারলাইং গল্পটা দেখবে না, যে আমরা এগুলো সবকিছু করছি, ওই যে আমি আগের দিন লাইনটা বলছিলাম তোমাদেরকে, উই আর হ্যাপি অফ হোয়াট উই আর, সরি আমি কি যেন লাইনটা বলছিলাম, হোয়াট মেক্স আস হ্যাপি ইজ নট অ্যাকচুয়ালি দ্য হ্যাপিনেস। ওই ফ্রয়েডের বিখ্যাত লাইনটা, রাইট? তো যেটা আমাদেরকে হ্যাপি করে সেটা অ্যাকচুয়ালি হ্যাপিনেসই নয়, আর যেটা আমাদেরকে হ্যাপি করতে পারে সেটা আমরা কোনোদিন খুঁজেই পাই না, রাইট? তো এই যে এই যে ব্যাপারটা, অ্যারাবির বয়টা কিসের জন্য অ্যাকচুয়ালি হ্যাপি নয়, ম্যাগনান সিস্টারকে দিয়ে খুঁজলো, অ্যারাবি যাওয়া নিয়ে খুঁজলো, অ্যারাবিতে গিয়ে ভাবলো প্রচুর হ্যাপিনেস ওয়েট করছে, গিয়ে দেখলো কিচ্ছু নেই। ম্যাগনান সিস্টারকে নিয়ে কত কিছু ইমাজিন করলো, সেটা তো দেখলো কিছু নেই। এবং আলটিমেটলি হ্যাপিনেস যে এগুলোর মধ্যে নেই, হ্যাপিনেস যে কোথাও খুঁজতে গেলে আদৌ হ্যাপিনেস বলে কিছু আছে কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আর হ্যাপি আমাকে কোথাও দিয়ে বেরিয়ে, তো এটাই বয়টা বোধহয় রিয়েলাইজ থ্রু আউট দ্য স্টোরি। তো স্টোরির শুরুতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে বয়টি তার চারপাশকে অবজার্ভ করছে। সো ফ্রম রুম টু আউটসাইড, বিকেল, এটাও একটা খুব ইন্টারেস্টিং সেটিং, এন্ড অফ দ্য ডে। আমি এটা আগে আমি কখনো কখনো রেফার করেছি
যে এভরিথিং ইজ এট দ্য এন্ড দেবে বিকেল বেলাটা না ইজ এ ওয়ান কাইন্ড অফ লেটস সে ইট মেক্স আস ভেরি স্যাড, ইট মেক্স আস সালেন, সালেন মানে হ্যাপি আনহ্যাপি, রাইট? এটা এটা যেন কেমন একটা বিকেল এটা দেবে, বিশেষ করে যখন ওই নামাজ পড়ে বিকেলের, তখন দেবে লাস্ট নামাজ, মানে লাস্ট নামাজ বলছি বিকেলের নামাজটা দেবে, এটা কেমন একটা যেন ওরা ওরা একটা কেমন যেন একটা লোনলিনেস আছে, ওরা একটা যেন কেমন একটা একটা পেইন আছে, ইট ইট মেক্স মি স্যাড। আমি জানি না তোমাদের কি কি করে, ইট মেক্স মি ভেরি স্যাড যে ইউনো there is a kind of silence all around বিকেল টাইমটায় দেখবে, এই সময়টা যেরকম প্রচুর সাউন্ড টাউন্ড আসে, বিকেল টাইমটাতে that kind of sound doesn't come, and then that sudden namaz, that prayer, that suddenly makes you feel যে things are so somber around. So ওই সোমবারনেসটার কথা বলা হচ্ছে অ্যারাবিতে, যে আমরা এই সোমবারনেসটাকে ত্যাগ করে এই সোমবারনেসটাকে নানান ভাবে ডাইভার্ট করে আমরা ওই হ্যাপিনেসের দিকে দৌড়াই, অ্যারাবি গেলেই সব হয়ে যাবে, রাইট? সো দ্যাট ইজ ওয়ান আসপেক্ট। তাহলে কেন মডার্ন স্টোরিটা, এটা এটা এই কারণে একটা মডার্নিজম স্টোরি, নট বিকজ ইটস এ স্ট্রিম অফ কনসিয়াসনেস। এই গল্পটা কিন্তু স্ট্রিম অফ কনসিয়াসনেস অল্প অল্প পাবে, এরাতে পৌঁছে হয়তো ওর মাথার মধ্যে কিছু একটা আসলো, বা একদম শুরুতে দু চারটে আছে, মানে এই গল্পটাকে কেউ কেউ বলে ইটস এ বিগিনিং অফ স্ট্রিম অফ কনসিয়াসনেস। সেই অর্থে স্ট্রিম অফ কনসিয়াসনেস গল্পটার মধ্যে নেই, কারণ স্ট্রিম অফ কনসিয়াসনেস হচ্ছে সেটাই যেখানে তোমার মেমরি, যেখানে তোমার কালেকটিভ আনকনসিয়াস, যেটা ইউং থেকে বললাম ওই ট্যাঙ্কির জল, রাইট? জাস্ট একটা উদাহরণ, মানে অ্যাকচুয়ালি ট্যাঙ্কির জল ব্যাপারটাকে আবার লিটারাল সেন্সে নিও না, ইট ইজ জাস্ট সিম্পলি মেটাফরিক্যাল একটা একটা ফিগারেটিভ, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সো ওই ধরো ওই ব্যাপারগুলো, ওগুলো যখন তোমার মাথায় ফ্ল্যাশ করছে তখন স্ট্রিম অফ কনসিয়াসনেস। সো সাপোজ তুমি একটা রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় ওই গেটটাকে দেখে হঠাৎ করে তোমার মনে হলো কোনোদিন এই গেটটা দিয়ে যখন প্রথম ঢুকেছিলে কি ধরনের ইমপ্রেশন তোমার মাথায় ছিল, ওগুলো হয়তো ফ্ল্যাশ করলো, দ্যাট ইজ স্ট্রিম অফ কনসিয়াসনেস। তাই বলে তুমি আবার রায়গঞ্জের গেটটার দিকে তাকিয়ে এবার তুমি হয়তো ভাবছো বসে বসে যে আগামী দিনে আমি কি করব, আমার লাইফে আর কি কি হতে চলেছে, দ্যাট ইজ নট স্ট্রিম অফ কনসিয়াসনেস। স্ট্রিম অফ কনসিয়াসনেস যেখানে ফ্ল্যাশ করবে, যেখানে সাম কাইন্ড অফ ওই যেটাকে বলে না আনফার্লিং, আনরাভেলিং, হঠাৎ করে কিছু একটা বেরিয়ে আসলো যেটা তুমি আগে অ্যান্টিসিপেট করোনি, হঠাৎ করে একটা কিছু একটা বেরিয়ে আসলো, কোনো একটা চিন্তা, কোনো একটা ভয়, কোনো একটা অতীতের মেমরি, সেইটা স্ট্রিম অফ কনসিয়াসনেস। বোঝা যাচ্ছে হোসেন? তো তোমরা কিন্তু কখনো এটাকে বলতে পারো না এটা স্ট্রিম অফ কনসিয়াসনেস, কারণ এখানটাতে যে অ্যাকচুয়ালি ও ভাবছে কিছু জিনিসকে নিয়ে, দেখছে, অবজার্ভ করছে, মেডিটেট করছে, দ্যাট ইজ নট স্ট্রিম অফ কনসিয়াসনেস। হ্যাঁ, যেখানটাতে ওই অ্যারাবিতে পৌঁছে ওর মাথায় যে কিছু চিন্তাগুলো আসছে সেখানে কিছু স্ট্রিম অফ কনসিয়াসনেস এলিমেন্ট আছে। গল্পের শুরুতে দেখবে বাড়িটা দেখার সময় ছোটবেলার দু একটা কথাও বলছে, সেগুলোতে স্ট্রিম অফ কনসিয়াসনেস আছে, কিন্তু অ্যাজ সাচ আমরা এটাকে স্ট্রিম অফ কনসিয়াসনেস বলবো না, এটাকে আমরা রাদার এরকম ভাবে বলবো ইটস এ প্রিকারসর টু stream of consciousness, right? It's a beginning of stream of consciousness. We can see some of the, some anticipation of stream of consciousness in this story. So we can understand, how Joyce later on is going to, further exploit this stream of consciousness technique. এইটা হচ্ছে গল্পটার একটা দিক। নাও থিঙ্ক অ্যাবাউট দ্য ন্যারেটিভ টেকনিক। এটা কিন্তু যে কোনো মডার্নিজম বলতে গেলেই প্রথমেই মাথায় আসবে, দ্যাট ইজ দ্য ন্যারেটিভ টেকনিক, অর্থাৎ কি করে গল্পটা বলা হয়েছে। দিস ইজ সো ভাইটাল। এতদিন অবধি আমরা এটা নিয়ে ভাবিনি, যখন আমরা জেন অস্টিন পড়েছি, রিচার্ডসন পড়েছি, ফিল্ডিং পড়েছি, আমরা কিন্তু এগুলো নিয়ে ভাবিনি। আমরা কিন্তু তোমার চার্লস ডিকেন্স পড়ার সময় ভাবিনি কি করে গল্পটা বলা হয়েছে। সো গল্প বলাটাও কিন্তু একটা আর্ট, রাইট? যারা একটু পোয়েট্রি লেখো, যারা একটু গান কম্পোজ করো, এগুলো একটু নিশ্চয়ই বুঝবে যে বলাটাও কিন্তু আর্ট। বলাটাই একমাত্র কাজ না। আমি একটা গান মাথায় আসলো, আমি জাস্ট কতগুলো ওয়ার্ডকে এক জায়গায় করে একটা খুব লিরিক্যাল ওয়েতে কম্পোজ করলাম, সেটাই কিন্তু আর্ট না। আর্ট হচ্ছে কিভাবে বলবো। সো ফর এক্সাম্পল বব ডিলানের যদি গানগুলো শোনো, আর যেহেতু বব ডিলান এখন একজন পোয়েট হিসাবে দেখা হচ্ছে, বহু ইউনিভার্সিটিতে এখন পড়াচ্ছে বব ডিলানকে, তো আমরা বব ডিলানকে পোয়েট হিসাবে দেখতেই পারি। সো বব ডিলানের যদি পোয়েট্রি গুলো পড়ো, মানে যেগুলো অ্যাকচুয়ালি গান, এমন নয় কিন্তু প্রচুর নতুন কথা বলছে। ও কিন্তু একই এমন কথাই বলছে যেগুলো সামওয়্যার আমাদের প্রত্যেকের মাথায় হয়তো বা কম বেশি চলে। কতটা পথ চললে পরে পথিক বলা যায়, আই ডোন্ট থিঙ্ক এটা একটা নতুন কোনো কথা, সামথিং যেটা আমাদের প্রত্যেকের
কতটা সংঘর্ষ করলে পরে জীবনকে বলা যায় ইটস देयर ইন আওয়ার মাইন্ড। প্রত্যেকে আমরা এটা করি। কতটা অফিসে ঘুরলে কটা ফিল আপ করলে তবে চাকরি পাওয়া যায়, কটা ফিল আপ পরে আমাকে আর বলা হবে। ইটস আ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা স্ট্রাইক করে না তোমাদেরকে? কটা ফর্ম ফিল আপ করার পরে আমাকে বলা হবে শিক্ষিত বেকার যুবক, কটা ফর্ম ফিল আপ করে চাকরি না পাওয়ার পরে আমাকে বলা হবে শিক্ষিত বেকার যুবক, এবার আমি বেকার ভাতা পেতে পারি। কতটা বোকা হওয়ার পরে আমাকে বলা হবে এই লোকটি সবচেয়ে বেশি রিওয়ার্ডস পেয়েছে কারণ এই লোকটি প্রচুর পারচেজ করে, ব্যাংক থেকে ফোন আসবে আপনার নামে প্রচুর রিওয়ার্ডস পেয়েছে, আপনি এত আমি বাহ আমাকে রিওয়ার্ডস দিয়েছে। রিওয়ার্ড যে কি জিনিস সেটা তো সবাই জানি। সো আমি একটা নিজের এক্সপিরিয়েন্স আবার একটা শেয়ার করছি। কদিন আগে একটা জায়গাতে একটা শপিং এ যেতে হয়েছিল, তো সেখান থেকে কিনলাম, কেনার পর আমাকে বললো আপনি এত টাকা কিনেছেন তো আপনাকে এই টাকার কুপন দেওয়া হচ্ছে, পরের পারচেসটা করলে আপনি এই টাকাটা ব্যাক পাবেন, মানে এই টাকাটা মাইনাস হয়ে যাবে। তো পরের পারচেস আবার করা হলো, তখন এই টাকাটা মাইনাস পেলাম, দিয়ে আবার আমাকে একটা কুপন ধরিয়ে দিয়ে বলা হলো এরপরে পারচেসটা করলে আপনি আরো বেশি ব্যাক পাবেন। তখন আমি লোকটার কাছে হাসতে শুরু করেছি। লোকটা বলল না আপনি আমাকে কতটা বোকা বানিয়েছেন, আপনার নিশ্চয়ই খুব খুশি হচ্ছে এটা ভেবে যে আমাকে এতটা বোকা বানিয়েছেন যে আমি অলরেডি দুবার পারচেস করে নিয়েছি, এবার আপনি আমাকে তৃতীয়বার বোকা বানাতে চাইছেন, আরেকটা কুপন ধরিয়েছেন, এবার আবার কিনুন আবার মাইনাস হবে। আমি বলে আপনি কিনুন, আমি কুপনটা আপনাকে দিচ্ছি, পরের কুপনটা আপনি কিনুন। তো বিষয়টা হচ্ছে এরকমই ব্যাপার যে সবাই বোকা বানাচ্ছে, কিন্তু তারপরে বোকা বানানোর পরেই দেখবে আবার আমাকে বলছে বাহ লোকটা কি ইন্টেলিজেন্ট, এত রিওয়ার্ডস পেয়েছে, অমুক কার্ডে বাই করেছে, অনেক কত টাকা পেয়েছে, ওই টাকায় ওটা কিনেছে, তার জন্য একটা পিজা ফ্রি পেয়েছে। সো ব্লা ব্লা ব্লা, আই এম নট গোইং ইনটু দ্যাট। সো প্রশ্নটা হচ্ছে কিভাবে বলবো, দ্যাট ইজ আর্ট। ন্যারেটিভ টেকনিক হচ্ছে কিভাবে বলা হচ্ছে গল্পটা। গল্পটাকে চাইলেই সহজ করে বলতে পারতো অমুক, অমুকের বাবা মা অমুক, বাবা মার এই চাকরি করে, অত তারিখে অমুকের জন্ম হয়েছে, বাচ্চাটা এরকম বাড়িতে একা থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছে, বাচ্চাটার একদিন ইচ্ছে হলো ঘুরতে যাবে। যদি এভাবে গল্পটা বলতো তাহলে একটা রিয়েলিস্টিক স্টোরি হতো। কেন এটা মডার্ন? দেখো গল্পটা কি করে বলছে। গল্পটা শুরুই হচ্ছে বাচ্চাটার চোখ দিয়ে, রাদার দেন ন্যারেটর কিছু বলছে। একবার আমাদেরকে ইনফর্ম করা হচ্ছে না কত সালে জন্ম হয়েছে, কোথায় জন্ম হয়েছে, হসপিটালে না নার্সিং হোমে। একবারও বলা হচ্ছে না বাচ্চাটা কারা বন্ধু, ইত্যাদি ইত্যাদি। বাচ্চাটা চোখ দিয়ে শুরু হচ্ছে গল্পটা। দিস ইজ দ্য চেঞ্জ। So instead of starting with the very general kind of informations about when was he born, who was his father, who was his mother, it's starting with what you are perceiving, perception, post impressionism, what you are perceiving. বুঝতে পারছো কি স্ট্রং পোস্ট ইমপ্রেশনিজম ইন দ্য এন্টায়ার মডার্নিজম, রাইট? সো কি ধরনের পারসিভ করছো, এবং দেখবে লক্ষ্য করে গোটা গল্পটার মধ্যে না একটা অদ্ভুত ভাবে টাইমটাকে ইউজ করা হয়েছে, রাইট? একটা নির্দিষ্ট টাইমে শুরু হচ্ছে গল্পটা, আর একটা নির্দিষ্ট টাইমে শেষ হচ্ছে, ট্রু। কিন্তু দেখো তার মধ্যে কত রকমের টাইম আছে। যেমন ফর এক্সাম্পল মেন্টাল টাইম আছে গল্পটার মধ্যে। গল্পটা কিন্তু জাস্ট ধরো একটা টাইম হচ্ছে এই যে আমার চারপাশে কি ঘটছে এই মুহূর্তে, ক্লাস করছি আমরা ইত্যাদি ইত্যাদি। আরেকটা টাইম কিন্তু আমার মাইন্ডে চলছে, কটায় ক্লাস শেষ করে আমাকে তারপরে কি পড়াশোনা করতে হবে, আজকে কি কি আমার টার্গেট আছে, তোমাদেরও মাইন্ডে নিশ্চয়ই কোনো আরেকটা টাইম চলছে। সো একটা টাইম হচ্ছে একটা থেকে আমি ধরো সাপোজ ফোনে দুটো বাজতে চললো ক্লাস নিচ্ছে, এটা একটা টাইম 45 মিনিট হতে চললো, রাইট? আরেকটা টাইম হচ্ছে তুমি মাইন্ডে এই মুহূর্তে ভাবছো বিকেল বেলায় কি করব, বা কখন ক্লাস শেষ হবে, তারপরে আমার কি কাজ আছে, রাইট? আরেকটা মাইন্ডে হয়তো এটাও ভাবার চেষ্টা করছো আচ্ছা এই জায়গাটা বুঝলাম না, স্যারকে কি প্রশ্ন করব কি করব না, থাক আবার প্রশ্ন করব। সো এই দেখো অনেক রকম মাইন্ডের মধ্যে টাইম চলছে, দি আর ডিফারেন্ট কাইন্ড অফ টেম্পোরালিটিস, রাইট? মেন্টাল টেম্পোরালিটিস, কোনো কোনো ক্ষেত্রে তুমি ফিউচার ভাবছো, কোনো কোনো ক্ষেত্রে আমার এই কথাগুলো শুনে আমার হয়তো অতীতের কোনো একটা জিনিস মাথায় আসলো, তার মানে পাস্ট আসছে। সো পাস্ট, ফিউচার, প্রেজেন্ট এক্স্যাক্টলি দেখো কলাপস করে গেছে। এবং অ্যাকচুয়ালি তোমাকে যেটা আমি একজন খুব বড় বড় চিন্তক বলছে প্রেজেন্ট টাইম বলে কিছু নেই, প্রেজেন্ট টেন্স বলে একটা ছোটবেলায় শিখিয়েছিল আমাদের, প্রেজেন্ট টেন্স বলে কিচ্ছু নেই। তুমি এক্ষুনি বলবে কেন? এই যে ক্লাস নিচ্ছি আমরা, প্রত্যেক সেকেন্ড দেখো পাস্ট হয়ে যাচ্ছে, আর প্রত্যেক মিনিট যেটা আমি ঠিক করছি যে আমি এরপরে এটা বলবো এরপরে এটা বলবো সেটা কিন্তু ফিউচার। আর এই যে এখনই থামলাম আমি, একটা সেকেন্ড চলে গেল পাস্ট।
এই ইনস্ট্যান্টটা দেখো এক্ষুনি পাস্ট হলো, আর আমি এখন বসে ভাবছি আমি এইটা দিয়ে শেষ করব ফিউচার। সো দেয়ার ইজ পাস্ট, দেয়ার ইজ ফিউচার, দেয়ার ইজ নো প্রেজেন্ট ভার্চুয়ালি। তাহলে প্রেজেন্ট বলে একটা জিনিসকে আমাদের বোকা বানানোর জন্য তৈরি করা হয়েছে, এবং এই প্রেজেন্টটাকে দেখবে সিম্বলাইজ করার জন্য দুটো এমটি হোমোজেনাস টাইম আমাদের জন্য ক্রিয়েট করা হয়েছে, একটা ক্যালেন্ডার আর একটা হচ্ছে ক্লক। ক্লক মনে করায় প্রেজেন্ট, আর একটা দেবে ক্যালেন্ডার মনে করে আজকে 9 তারিখ। এটা অ্যাকচুয়ালি এমটি। 9 তারিখ কি মিন করে বলো তো আমাকে, আমাকে কি মিন করে এটা? আমার ক্লাস আমি রোববারও নিতে পারি, আজকেও নিতে পারি, আবার কয়েক ঘন্টা পরেও নিতে পারি, সকালেও নিতে পারি। ক্লাসটা নিব আমি আমার তাগিদে, যে আমি কে তোমাদের কিছু দেওয়ার আছে, আর তোমাদের ক্লাস করা উচিত তোমাদের তাগিদে, যে আমার কিছু নেওয়ার আছে। এই মিউচুয়াল তাগিদ ছাড়া তো এই ক্লাসটা কোনো মানে নেই। ক্যালেন্ডার দিয়ে, ঘন্টা দিয়ে, ক্লক দিয়ে আমি এটা যদি ক্লাসকে শুধু মাপি, 45 মিনিট ক্লাস, যেভাবে আমাদের ক্লাস রুটিন গুলো বানানো হয়, দেখো শব্দটা ইটস রুটিন, শব্দটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে সাম কাইন্ড অফ এ বোরিং থিং। রুটিন প্রত্যেক দিন হয়, সকালে উঠি রাতে ঘুমাই, সকালে উঠি রাতে ঘুমাই, সকালে উঠি রাতে ঘুমাই, বোরিং রুটিন, এমটি হোমোজেনাস টাইপ। 9 তারিখ ডিসেম্বর কিন্তু কিচ্ছু সিম্বলাইজ করছে না। আমরা এখানে ক্লাস করছি, সেটা হয়তো কিছু মিন করছে, এরপরে করবো না, দ্যাট ইজ ওকে। 9 তারিখ ইন পার্টিকুলার ডাজন্ট রিয়েলি সিম্বলাইজ এমটি হোমোজেনাস টাইম। কিন্তু 9 তারিখ বলে একটা কিছু আছে। 9 ডিসেম্বর আজ থেকে 1 বছর আগেও এসেছিল, আজ থেকে 5 বছর পরেও আসবে, আজ থেকে 100 বছর আগেও এসেছিল, ইয়েস অর নো? আজ থেকে 100 বছর, 500 বছর, 1000 বছর আগেও 9 ডিসেম্বর এসছে, আজকেও আবার 9 ডিসেম্বর আসবে, এসেছে। ইট জাস্ট ডাজন্ট মিন এনিথিং। বাট মিনস ইজ, তুমি যদি বলো আমাকে 9 তারিখে ক্লাস করতে, তার মানে ক্লাসটা ইম্পর্টেন্ট, 9 তারিখটা ইম্পর্টেন্ট না। 9 তারিখের মধ্যে আমাকে পড়া শেষ করতে হবে, তার মানে পড়াটা ইম্পর্টেন্ট, তারিখটা ইম্পর্টেন্ট। 9 তারিখ আসে, আজকেও এসছে, কালকেও আবার আজ থেকে 1 বছর পরে আসবে, আবার আজ থেকে লেটসে 200 বছর পরেও আসবে, যখন আমি থাকবো না, তোমরা কেউ থাকবে না। এমটি হোমোজেনাস টাইম, রাইট? দেখো এই এমটি টাইমটাকে কিভাবে দেখিয়েছে গল্পটার মধ্যে, অসাধারণ করে। টাইম যেন মনে হচ্ছে থেমে গেছে, বাচ্চাটা ভাবছে অতীত, ফিউচার, অ্যাংজাইটি, মেন্টাল টাইম, ফিউচারকে অ্যান্টিসিপেট করছে, পাস্ট আসছে, এবং সবকিছু মিলেমিশে কিন্তু এই মুহূর্তের টাইমটাকে ওর কাছে বাঁচার যোগ্য করে তুলছে। প্রত্যেকটা ওয়ার্ড আমি যেগুলো বলছি না, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু নতুন কিছু বলছে। দেখো, বাঁচার যোগ্য করে তুলছে। আমি বলছি না যে টাইম গুলো আমাকে বাঁচাচ্ছে, আমি বলছি টাইম গুলো আসছে, এসে আমাকে বাঁচার যোগ্য করে তুলছে। পাস্ট আসছে, ফিউচার আসছে, এবং এই দুটো টাইম যদি না থাকে, তুমি কি নিয়ে বাঁচবে? তোমার মেমোরি নেই, তোমার ফিউচার প্ল্যান নেই, তুমি কি নিয়ে বাঁচবে? এমটিনেসে তো বাঁচা যায় না। সো এই এমটিনেসটাকে ফিল করছে কিভাবে? ওই পুরোনো মেমোরি গুলো, আর ফিউচারে একটা মেলায় যাব, অ্যারাবি যাব, একটা কিছু পাবো, পাবো কি পাবো না আই ডোন্ট নো, কিন্তু চাহিদাটা, অ্যান্টিসিপেশনটা, ড্রিমটা, দ্যাট ইজ এনাফ। এবং এগুলোই সমস্ত কিছু আমার এই এমটি লাইফটাকে মিনিংফুল করে তুলছে। আদারওয়াইজ লাইফটা ইজ এমটি। এমটি হোমোজিনাস টাইমটা দেখো টেক্সটের মধ্যে নেই। জয়েস একবারও ক্যালেন্ডার টাইমটার দিকে অত বেশি গুরুত্ব দিচ্ছে না, যার জন্য রাত্রি 9:30 ও জার্নি করছে, তোমরা বলছো 9:50 জার্নি করছে, কারণ 9:50 ডাজন্ট মিন এনিথিং এট অল আমার ওই চাহিদাটার কাছে, আমার ওই স্বপ্নটার কাছে। কেউ 50 বছরে পিএইচডি করে, কেউ 52 বছরে চাকরি করে, নতুন চাকরির জন্য লড়াই করে, কেউ 35 বছরে মা মা হয়ে গিয়ে এমএ করে। চাহিদাটা ইজ ইম্পর্টেন্ট, নট দ্যাট কত বয়স হলো। এমটি হোমোজেনাস টাইম হচ্ছে তুমি যদি 35, বাবা আমার আর হবে না, 50, আরে বাবা রে আমার আর কিছু হবে না, দ্যাট ইজ এমটি হোমোজেনাস টাইম। এজ কাউন্ট করা, ক্যালেন্ডার কাউন্ট করা, ঘন্টা কাউন্ট। সো 9:50 ডাজন্ট মিন এনিথিং টু against that, that impulsive desire, to go to that place and see something new that will immediately make him happy. এই আশাটা কিন্তু টাইম দ্বারা আবদ্ধ না। বোঝাতে পারছি? জীবনের স্বপ্নগুলোকে টাইমের কাছে বিক্রি করে দিও না। জীবনের স্বপ্নটাকে স্বপ্নই রাখো, ওটাকে টাইমের জন্য বিক্রি করে দিও না। ওকে, আমি 2025 সালে এই করব, 2022 সালে লিভ ইট। এই বাচ্চাটি বাস করছে নিজের
স্বপ্নগুলোকে নিয়ে ও বাস করছে, তার জন্য 9টা 50-এ বাড়ি বাইরে যেতে ওর মাথায় এতটুকু আসছে না যে গিয়ে আমি মেলা পাবো কি পাবো না। দ্যাট ইজ নট দ্য ইস্যু। ইস্যু ইজ দ্যাট আমার ওই ডেসপারেশনটা, আমার 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 ওই যেতে হবে, পেতে হবে, করতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, রাইট? এবার এইটা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি শেষে গিয়ে আলটিমেটলি মেলা ইজ ক্লোজড। এখন তোমরা বলবে তাহলে কি গল্পটা শেষ হচ্ছে অন সাম কাইন্ড অফ পেসিমিস্টিক নোট? না, পেসিমিজম, অপটিমিজম এগুলো সব তোমরা দেখেছি আমি লক্ষ্য করে, যাদের কাছ থেকে নোট লিখে আনো, পড়ো, বড় বড় করে এগুলো লেখো, অপটিমিস্ট, পেসিমিস্ট। এগেন আই লাফ অন দোজ ওয়ার্ডস। কি এই ওয়ার্ডগুলোর মানে কি আমাকে একটু বলো তো হুসেন? অপটিমিস্ট, পেসিমিস্ট, এই ওয়ার্ডগুলো, আচ্ছা অন্যরাও তো অনেকে আছে, কেউ তো একটু পার্টিসিপেট করতে পারো, তাই তো দেখবে তোমার আমার মনে হয় ভালো লাগবে। নাহলে এমটি, আবার ওই সবকিছু এমটি হয়ে যাবে। শুনবে যেরকম করে বাড়িতে রেডিও শোনো, টেলিভিশন শোনো, মা বাবার বকা শোনো, বন্ধুদের আড্ডা শোনো, ওইভাবেই শুনবে আর বলবে। এমটিনেস না, শোনো না আমরা একটু ক্লাসটাকে একটু লাইভ বানাই। সো হুসেন, অপটিমিজম পেসিমিজম কি? হোয়াট ইজ অপটিমিজম? বিষ্ণুও বলতে পারো, ঈশিতাও বলতে পারো, যারা বলছিলে অন্তত, বাকিরা তাহলে আস্তে আস্তে যদি ইন্সপায়ার্ড হয় বলার জন্য তাড়াতাড়ি, খুব বেশি সময় নেই। হোয়াট ইজ অপটিমিজম? ঈশিতা আছে না নেই? আছি গো। বিষ্ণু, হ্যাঁ বলো একটু তো, হোয়াট ইজ অপটিমিজম? লিখবে তো সবাই, গল্পটা পেসিমিস্টিক টোনে শেষ হচ্ছে, সবাই লিখবে আমি জানি, তো বলো হোয়াট ইজ অপটিমিস্ট, হোয়াট ইজ পেসিমিজম? কই ঈশিতা? ঈশিতা কি লাঞ্চে চলে গেছে? বিষ্ণু, জি। বলো বলো, না বললে হয় না, একা বকে গেলে ক্লাস হয় না। আর আমি ক্লাস চাইও না, আমি চাই একটু আড্ডা হোক, কিছু জানো তোমরা, আমি কিছু জানি, তোমরা আমাকে কিছু জানাতেই পারো, নতুন করে ভাবলাম। আমরা ভাবি রাদার দ্যান মুখস্থ করি আর পড়ি। ভাবো ভাবো, বলো হোয়াট ইজ অপটিমিজম? লিখবে তো স্যার নাকি, লিখবে না? অপটিমিজম মিন্স আশাবাদী। বাংলা আর বললে তোমার কাছে কি মানে আমি শুনতে চাইছি। আচ্ছা মৌসুমী বলছো তাই তো? হ্যাঁ, কি মৌসুমী আছে? বলে কেউ বলছো তাই তো? এ তো কি তো একটু ভিডিওতে হতো একবার, আমি ভুলেই গেছি আমাদের সবার কি কি ব্রাইটনেসটা বাড়াও না ভাই। স্যার, হ্যাঁ, ঈশিতাও তাই বলছো, মানে আশাবাদী, শুধু আশাবাদী তো বাংলা, কিছু গল্পটা করার শেষ ডিজায়ার হচ্ছে। কিছু করার ডিজায়ার থাকবে, তার মধ্যে কিছু করার আহ, একটা কপডেট ড্রিম কাজ করবে, একটা যে কিছু একটা করব, যেটা আশা, ডিজায়ার, চাহিদা বলতে পারি, চাহিদা। এবার কিছু একটা করবে, তুমি তো নিশ্চয়ই এটা মাথায় নিয়েছো যে কিছু কিছু একটা নেই, সেই থেকে তো কিছু একটা করার ইচ্ছে আসছে, তাই তো? কিছু একটা হ্যালো অ্যাবসেন্ট স্যার, আছে তাই বলে না তো? হ্যাঁ বলো বলো। হ্যালো স্যার, আমি বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখি তোমার কি ভিডিও অন করা যাবে? হ্যাঁ স্যার, করা যাবে। একটু করো। হ্যাঁ বলো বলো, এবার তো একটু দেখা হ্যালো যাচ্ছে। হুম, হ্যাঁ বলো। তুমি অপটিমিজম কোথা থেকে ইজ এ বলছো, তুমি কোথায় আছো এখন মানব? স্যার, আমি বাড়িতে আছি। মানে বাড়িটা কোথায়? আমার বাড়ি স্যার বাহারাইল স্যার, ও বাহ, আহমেদাবাদ থানা, হ্যাঁ হ্যাঁ হাসপাতালের বুঝেছি, সাইডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার, অপটিমিজম ইজ এ এক্সপেকটেশন অফ সামথিং। স্যার, সামথিং এইভাবে হোয়াট, বলা যায়। হ্যাপি, এক্সপেকটেশন অফ সামথিং হ্যাপিনেস, তাই তো? ইয়েস স্যার। তার মানে তুমি হ্যাপিনেস চাইছো কেন, তুমি কি এই মুহূর্তে স্যাড? অ্যাচিভ স্যার, অ্যাচিভও হতে পারে। অ্যাচিভ, তার মানে কিছু একটা অ্যাচিভমেন্টটা কি করে মেজার করবে? কিছু একটা নেই বলেই তো তুমি কিছু একটা চাইছো, সহজ কথা, মানে তোমার ফোন নেই বলে তো তুমি ফোন চাও, ইয়েস তাই স্যার। তো? নাকি না তোমার কাছে ফোন আছে তাও তুমি চাইছো? তোমার একটা ফোন নেই, বা তোমার মনে হচ্ছে আমার কাছে স্মার্টফোন নেই, তাহলে জন্য আমি একটা ফোন চাইছি,
which is not possessed to me, that kind of thing, expectation, sir. Exactly, তার মানে there is something which is not in your possession, right? So Yes, sir. that's why Yes, you sir. are willing for something or wishing for something, right? তার মানে Yes, একটা sir. সেন্স Yes, sir. অফ অ্যাবসেন্স, সেন্স অফ Absent, sir. না পাওয়া, তার Yes, সাথে sir. কিন্তু জড়িয়ে আছে একটা অপটিমিজম। তাহলে দেয়ার ইজ নো অপটিমিজম যার মধ্যে একটা কোনো নেগেটিভ বা ল্যাগ বলে কিছু নেই। তুমি ভাবছো আমার হ্যাপিনেস হবে চাকরি পেলে, কারণ আই নিড দ্য মানি, দ্য ফ্রিডম, দ্য ইকোনমিক ফ্রিডম, রাইট? এটা সবাই আমরা চেয়েছি। আই এম নট সেইং যে আমি এটার বাইরে, এরকম না। আমি কোনো মরাল কথা এখানে কিন্তু বলছি না, কোনো জাজমেন্টাল কথা না। আমি এখানে যেগুলো বলছি সেটা হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য, মানে সেটার পার্ট আমিও ইকুয়ালি। আমি বলছি আমরা চাকরিটা চেয়েছি বিকজ আমার কাছে চাকরি নেই বা ইকোনমিক একটা ক্রাইসিস আছে, সেই জন্য আমার কাছে মনে হচ্ছে চাকরি পাওয়াটা দরকার, রাইট? বোঝাতে পারছি? তার মানে Yes, একটা sir. হতাশা আছে বলেই একটা কোনো আশার ইচ্ছা আছে। তাহলে এমন কোনো আশা কিন্তু হতে পারে যেটার মধ্যে হতাশা থাকবে না। এমন কোনো পাওয়ার ইচ্ছা কিছু হতে পারে যেটার মধ্যে না পাওয়ার অনুভূতি থাকবে না। ইশিতা, বুঝতে পারছো কথাটা কি খুব জটিল হয়ে গেল? স্যার বুঝতে পারছি না স্যার, একটু অসুবিধা হচ্ছে। কথাটা, আচ্ছা, কথাটা আমি খুব সহজ করে আবার বলছি। তোমার কাছে কিছু একটা নেই, নেই, সেই জন্য তুমি একটা কিছু চাইছো, বুঝা গেছে? এবং তুমি মনে করছো ওটা পেলে তুমি আনন্দ পাবে, সেই জন্য তুমি ওটাকে অপটিমিজম বলছো, তাই তো? হুম হুম তার মানে কিছু নেই, তাই কিছু চাইছো এবং আশা করছো সেটা পেলে তুমি আনন্দ পাবে। তার মানে নেই এর অনুভূতি থেকে কিন্তু আনন্দটা আসছে উঠে, হুম। বুঝা গেছে? নেইটা Yes, আছে sir. বলেই ওখান থেকে কিন্তু আনন্দের ব্যাপারটা যুক্ত। তার মানে আনন্দের অনুভূতি আর নেই এর অনুভূতি এক, তাই তো? নেই এর অনুভূতি থেকে যদি আনন্দের অনুভূতি সঞ্চার হয়, বাংলাটা আমার টেরিবল তাও আমি বলছি। তো নেই এর অনুভূতি থেকে যদি আনন্দের অনুভূতি সঞ্চার হয়, তার মানে আনন্দের অনুভূতি আর নেই এর অনুভূতি কিন্তু অ্যাকচুয়ালি কানেক্টেড, বুঝা গেছে? এমন sir. কি কোনো, এইবার প্রশ্নটা হচ্ছে, এবার এখানেই খুব ডিফিকাল্ট প্রশ্ন, এমন কি কোনো আনন্দের অনুভূতি হতে পারে যার মধ্যে নেই এর হতাশা থাকবে না? No, sir. No, sir. তাহলে আনন্দ আর হতাশা অ্যাকচুয়ালি দুটো আলাদা কিছু না, বুঝাতে পারছি? Yes, sir. হতাশা আর আনন্দ অ্যাকচুয়ালি অ্যাটাচড, একটা না থাকলে আরেকটার কোনো জায়গাই নেই। তুমি একটা সাপোজ ইমাজিন করো, বুদ্ধ, গৌতম বুদ্ধ, তাকে গিয়ে তুমি বললে আপনাকে আমি একটা ফ্ল্যাট কিনলে একটা ফ্ল্যাট ফ্রি, ওকে আনন্দ দিত? গৌতম বুদ্ধ বলতে আমি বুদ্ধদেবের মানে Yes, sir. বুদ্ধিজমের বুঝতে পারছি স্যার। প্রবক্তার কথাই বলছি। সাপোজ তুমি ওকে গিয়ে বললে আপনি একটা স্মার্টফোন কিনলে একটা স্মার্টফোন ফ্রি, ওর কেমন আনন্দ পেত? আনন্দ এটা বলা যেতে পারে যে সাপোজ তুমি এরকম অনেক চরিত্র আশপাশে দেখবে যাদেরকে তুমি যদি গিয়ে 1 কোটি টাকারও প্রলোভন দাও, তবে কোনো ভ্রুক্ষেপই নেই, আনফেজড। আমাকে যেরকম অনেকেই বলে, আমি নিজেকে আবার কিন্তু মানে বলছি না আমি খুব সাধু, আমি একদমই অসাধু লোক, সাধু বলে কিছু হয় না। কিন্তু সাপোজ আমি যদি এরকম হয়, আমি একটা রায়গঞ্জে টিউশনি বাজার টাজার ঘুরে বসি, মোটামুটি আমার মনে হয় আমি যে টাকাটা স্যালারি পাই আমাকে হয়তো হাত দিতে হবে না, মানে এমএ আর প্লাস আন্ডার গ্রাজুয়েট করে যদি দুটো মিলিয়ে খুলতে বসি। তাই বলছি ওটা এবার এবার ওই অনুভূতিটা কোত্থেকে আসবে? যদি এটা কোনো নাই থাকে তখন দেখবে আমাকে বাধ্য হতে হবে যে না, এবার আমাকে টিউশন পড়াতেই হবে, ইনকামটা দরকার। কিন্তু যদি আমার ওই নাই অনুভূতিটা নাই থাকে, তাহলে কিন্তু আরেকটা কোনো আনন্দের জন্য আমি ছুটবো না যেটা প্রয়োজন নেই virtually। ফোন নিয়ে যাবো, তাহলে একটা নাই এর চার্জ লাগাবো। জায়গা থেকেই কিন্তু কিছু একটা পাওয়ার ইচ্ছা আমাদের মধ্যে জন্মায়। নেই বললাম, তাহলে নাই আর পাওয়া এই দুটো কিন্তু আমি কি দাম করতে অ্যাকচুয়ালি কানেক্টেড। অর্থাৎ আমি বলতে চাইছি অপটিমিজম এন্ড পেসিমিজম ইজ ভেরি মাচ কানেক্টেড। তুমি কাউকে পেসিমিস্ট বলে দাগ মেরে দিলে, কোনো একটা জায়গাকে অপটিমিস্ট বলে তুমি ওর উপরে ছাপ মেরে দিলে, অ্যাকচুয়ালি তুমি বোঝারই চেষ্টা করলে না ভিতরের প্রবলেম গুলো কি কি, কেন মানুষের মধ্যে এই ধরনের অনুভূতি হয়, কেন মানুষ হঠাৎ হঠাৎ কিছু স্বপ্নের জন্য ছোটে। ওই চাহিদাগুলো ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বলে দেওয়া এটা অপটিমিস্ট, এটা পেসিমিস্ট। গল্পের শুরুতেই বলে দিলে
লিখতে বসলে একটা নোট প্রথমেই লিখে দিলে ইটস আ পেসিমিস্ট স্টোরি where this boy is running from his home to that Arabi and he's desperate to derive some kind of happiness out of it, but at the end of the story we found that that boy could not enjoy the fair, and he was very despondent, and he ultimately ends that, I mean he doesn't end, but the story ultimately ends on a note of despondency or pessimism. এই যে বলে দিলে তার মানে কি বয়টার প্রবলেমটাকেই বোঝার চেষ্টা করলে না, বয়টার কি ভাবছিল, বয়টার কাছে অ্যারাবি অ্যাকচুয়ালি কি, কোন একটা বিশাল কিছু করছিল, না অ্যারাবি অ্যাকচুয়ালি ওর কাছে একটা জাস্ট ওই আমাদের মুহূর্তগুলো, যে মুহূর্তগুলোকে আমরা আঁকড়ে ধরতে চাই কিছুটা বাঁচার জন্য, কারণ আদারওয়াইজ আমাদের লাইফ ইজ সো বোরিং, ইটস ড্যাম বোরিং, গড ফরসেকেন ওয়ার্ল্ডে আমরা বাস করছি, এমটি হোমোজেনাস লাইফ। কিছু কিছু কাজ দেখবে আমাদের লাইফটাকে একটু মিনিংফুল করতে পারে, রাইট? ওই মিনিংটা খোঁজার চেষ্টা যদি এইভাবে দেখি আমরা, এখন সব মিনিং খোঁজার চেষ্টাই তো নট নেসেসারি তোমাকে একটা কোনো বিশাল জায়গায় নিয়ে যাবে। সবাই তো আর রিভিলেশন পাবে না, সবাই তো আর প্রফেট হবে না, সবাই তো আর বুদ্ধ হবে না, আমরা সবাই সাধনা করতে পারি, বাট দ্যাট ডাজন্ট মিন সাধনার শেষে আমরা কোনো ঈশ্বর লাভ করব। অ্যারাবির জন্য ছুটছে, অ্যারাবিতে পৌঁছালো ডাজন্ট মিন যে গিয়ে ও ফেয়ারটা পেয়ে যাবে, এনজয়মেন্ট পেয়ে যাবে, ডাজন্ট মিন দ্যাট। কিন্তু চাই বলে ছোটাটা মিনিংলেস হয়ে যায় না। কি বলছি বুঝতে পারছো? তো ছোটাটা ইজ সো ইম্পর্টেন্ট। তুমি ছুটেছো, ছুটে কি পেলে না, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। যার জন্য সত্যজিৎ রায় গল্পর সিনেমাটার নাম দিচ্ছে অপরাজিত। অপরাজিত, দেখবে লক্ষ্য করে ওই অপরাজিত এই দুটো ওয়ার্ডটাই কিন্তু লিখেছে। ও তো লিখতেই পারতো জয়ী সিনেমাটার নাম, অপরাজিত দিল কেন সিনেমাটার নাম? কারণ হচ্ছে সত্যজিৎ রায় মনে করছে অপরাজিত আর পরাজিত এই দুটো ওয়ার্ডের অ্যাকচুয়ালি কোনো মিনিং, মানে অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স নেই, বসিয়ে দিলেই পরাজিতটা অপরাজিত হয়ে যায়। গেট দ্যাট? কি বলছি ঈশিতা, বুঝতে পারলে? সো জাস্ট এটা কিন্তু পরাজিত শব্দটা কিন্তু ওখানে আছে, সেটা অটাকে ব্র্যাকেটে করে দাও, ইট মাইট মিন বোথ দ্য থিংস, পরাজিত আবার অপরাজিত। কেউ বলতে পারবে আমাকে কেন সত্যজিৎ রায় যদি দেখাতেই চাইতো যে কোনো একটা ব্যক্তি কিভাবে জীবনে লড়াই করে জয়ী হচ্ছে, তো সিনেমাটার নাম দিতে পারতো জয়ী, পারতো না হোসেন? দ্যাট উড হ্যাভ বিন মোর রিলিভেন্ট, দ্যাট উড হ্যাভ বিন মোর রেজোনেন্ট। কেন সিনেমাটার নাম দিল অপরাজিত? গেট দ্য পয়েন্ট? পরাজিত আর অপরাজিত, অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো ডিফারেন্স। এদিক দিয়ে দেখো ইট ইজ পরাজিত, ওদিক দিয়ে দেখো ইট ইজ অপরাজিত, which virtually means যে অ্যাকচুয়ালি এই দুটো ওয়ার্ডকে নিয়ে যাবে পেসিমিস্ট, অপটিমিস্ট, দুটোকে এইভাবে আমরা আলাদা করে দেখবো না, রাদার আমাদের দেখা উচিত একটার সাথে একটা কিভাবে কানেক্টেড, একটা নেই তো আরেকটা নেই। যেটা তুমি অপটিমিস্ট বলবে তার মধ্যে ট্রিমেন্ডাস পেসিমিজম লুকিয়ে আছে। ধরো সাপোজ আমি পুরো গল্পটার একটা অন্য পসিবিলিটি খুললাম এবং এইটা বলেই আমি শেষ করব। গেল, মেলাটা খোলা, প্রচন্ড এনজয় করলো, নাগরদোলায় উঠলো, নৌকায় উঠলো, ঈশিতা গেছে মেলায় বাবার সাথে, আমাকে নাগরদোলায় চড়াও, নাগরদোলায় চললো, ওখান থেকে নামলো, বললো আমাকে নৌকা চড়াও, তারপরে বললো ট্রেনে চড়াও, ড্রাগন ট্রেনে, তারপরে নেমে বললো না আমি এবার একটা ক্যান্ডি ফ্লস খাবো, ক্যান্ডি ফ্লস ওই হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই কিনলো, তারপরে বেরিয়ে আসা বললো না সবই তো হলো, একটু ফুচকা খেলে আনন্দ পাচ্ছি না, তারপরে ফুচকা খেলো, তারপরে বাড়িতে এসে যাতে কোনো ঢেকুর উঠলো, কি হলো, আনন্দই তো পেলাম না সেরকম কিছু, ছবি দিই এবার ফেসবুকে, তাহলে হয়তো একটু আনন্দটা বাড়বে। তাহলে ফেসবুকে এবার ছবি আপলোড করলো, রাত্রিবেলায় চেক করলো 12টার সময় 100টা লাইক পড়ে গেছে, খুব আনন্দ। পরের দিন আনন্দ, তৃতীয় দিনের দিন যেতে যেতে মনে হলো ধর কি করেছিলাম, আরেকবার যাই বেলায়, পুরনো হয়ে গেছে। তাই তো ঈশিতা? অপটিমিস্ট, এটাকে অপটিমিজম বলে। We know not what makes us happy. We know not what makes us happy. সেই ফ্রয়েডের লাইনটা মনে রাখো। সো তার মানে কিন্তু ফ্রয়েড বলছে না যে তুমি হ্যাপিনেসের পেছনে ছুটবে না, ছোটাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাদার দেন তুমি ছোটার পরে কি পাবে। ছোটার পরে হ্যাপিনেস নাও পেতে পারো, পেতেই পারো। হ্যাপিনেস পেলাম বলে অপটিমিস্ট, হ্যাপিনেস পেলাম না বলে পেসিমিস্ট, দ্যাট ইজ নট দ্য কেস। These two words are basically interconnected. What is important is this boy ran for that Arabi. He went there.
he tried to fulfill his desire, and it doesn't mean if that desire isn't fulfilled or not. Yes, he is momentarily unhappy, he's momentarily sad at the fact that the fair was closed, but that doesn't mean his attempt, I mean his running for that fair becomes meaningless. It doesn't mean the boy is ultimately, surrounded in some kind of a pessimism. No, this boy is full of imagination. এই অভিজ্ঞতাটা হতে পারে ওকে আরেকটু ম্যাচিওর করে দিল জীবনে। and why you are discounting that? এই ছোট্ট অভিজ্ঞতাটা জীবনটাকে অনেকটা হয়তো ওর কাছে ম্যাচিওর করে, এটাই হয়তো ওর কাছে একটা বড় রকমের এপিফ্যানি, এটাই হয়তো ওর কাছে একটা বড় রকমের শিক্ষা জীবনে, যেটা হয়তো ওকে ভবিষ্যতে হেল্প করবে টু ফার্দার রান হিজ লাইফ। দ্যাটস ইট। সো গল্পটাকে ওইভাবে একটা কোনো পেসিমিস্ট অপটিমিস্ট এই হচ্ছে সেই হচ্ছে, থিঙ্ক অ্যাবাউট দ্য বয়, ফিল দ্য বয়। তুমি যদি এইভাবে গল্পটাকে ভাবো না এই হচ্ছে সেই হচ্ছে যেভাবে প্রথম দিকে বলার চেষ্টা করছিলে, তাহলে কিন্তু ব্যাপারটা এসে দাঁড়াবে আলটিমেটলি ওই এমটি হোমোজেনাসটায়। ওই এমটিনেসটাকে আমরা ত্যাগ করব, গল্পটাকে একটু ভিতর দিয়ে বোঝো। একটা বয়ের ইচ্ছে, ম্যাগনান্সিসটা শুধুমাত্র সিম্বল, আমরা সবাই এটা লিখি, এটা সিম্বলাইজেস দ্যাট, অ্যারাবি সিম্বলাইজেস দ্যাট, ওটা লিখবো, ইট ডাজ সিম্বলাইজ, কিন্তু কখনো এটা বলতে পারি না এটাই সিম্বলাইজ করছে, কারণ আমরা তো বয়টাকে চিনি না। আমরা এটুকুই বলতে পারি বয়টার কাছে অ্যারাবিটা একটা একটা সিম্বল অফ হ্যাপিনেস, একটা ওয়েসিস কেউ কেউ লেখে, একটা পসিবিলিটি যেখানে গেলে হয়তো ওই চারপাশের ডেসপন্ডেন্সি স্যাডনেসকে ওভারকাম করতে পারবে। ম্যাগনান সিস্টার ওর কাছে একটা পসিবিলিটি, একটা সিম্বল অফ সামথিং, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যেগুলো পাচ্ছে না মানে না। গল্পটার মধ্যে আরেকটা জিনিস যেটা ছোট্ট আছে, যেটা না বললে ওটা ইট উড বি ইনকমপ্লিট, দ্যাট ইজ দ্য হোল স্টোরি অফ ডিজায়ার অ্যান্ড দ্য হোল থিং। সেটা বরঞ্চ নয় পরের দিন থাক, আজকে এইভাবেই আমরা শেষ করি। সো পোস্ট ইমপ্রেশনিজম ন্যারেটিভ টেকনিকটা একেবারে একটা নতুন ভাবে টাইমকে রিপ্রেজেন্ট করছে, যেখানে পাস্ট প্রেজেন্ট ফিউচারের কোনো ডিস্টিংশন নেই। একটা একটা করে বৈশিষ্ট্য বলি। ফার্স্ট, পোস্ট ইমপ্রেশনিজম, গোটা গল্পটাই হচ্ছে ইন টার্মস অফ অবজারভেশন। সেকেন্ড, the temporal structure itself is very innovatively used. Here we are getting to see a collapse between past, future and the present. Third element, existentialism, যেটা বললে না তোমরা বা আমিও খুব বেশি আলোচনা করলাম, the sense of an anguish, there is a certain kind of an anguish in the entire story, এবং অ্যাঙ্গুইশটা যেন ওকে কনস্ট্যান্টলি ড্রাইভ করছে। কি সেই সোর্স অফ অ্যাঙ্গুইশ আমরা জানি না। It may be many things. It may be the loneliness, it may be the sense of nothingness, whatever. এই অ্যাঙ্গুইশের সাথে দেখবে রিলেটেড আছে আরেকটা পয়েন্ট, দ্যাট ইজ দ্য সেন্স অফ অ্যান ইভিল। এক সেকেন্ড দাঁড়াও, একটা ফোন দেখছি, আসছে এক সেকেন্ড। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ সরি, তোমাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে ওই অ্যাঙ্গুইশের সাথে ঢুকে আছে একটা সেন্স অফ দ্য ইভিল, এনুই। হ্যাঁ, ওটা কিন্তু টোটাল গল্পটার মধ্যে ভীষণ রকম আছে, একটা সিফাল ক্রাস কাইন্ড অফ টোন, যেটা টোনের কথা বলছিলে হুসেন। সো ওইটা আরবি কি সিম্বলাইজ করছে? মেনি থিংস, রেঞ্জ অফ থিংস, রাইট? সেটা একটা পয়েন্ট যেটা বলছি, এসকেপ ফ্রম দিস। এটা আরো অন্য অনেক কিছু বলা যেতে পারে। আরবি একটা ফেয়ার, মানে ওখানটা ধরো একটা ডাইনামিক, একটা ডাইনামিজমকে সিম্বলাইজ করছে, whereas he is living in a static world. সো একটা ডাইনামিক একটা স্ট্যাটিক ওয়ার্ল্ডের এক ধরনের কন্ট্রাস্ট স্টোরিটার মধ্যে দেখতে পাচ্ছি। বা আরবিকে আমরা এরকমও বলতে পারি এটা ইমাজিনেশন। সো তোমার ওয়ার্ল্ড যেখানে কোনো ইমাজিনেশন নেই, তার থেকে যেন তাকিয়ে যেন মনে হচ্ছে ওইটা একটা যেন ওই ওড টু নাইটিঙ্গেলের মতো ব্যাপার, এটা যেন নাইটিঙ্গেলের গান, রাইট? যেটা আলটিমেটলি কিন্তু পোয়েটকে কোনো রকম সেই অর্থে দেখলে কি কিডসিয়ান একটা ব্যাপার আছে গল্পটার মধ্যে। তুমি নাইটিঙ্গেলের গান শুনলে, শুড আই ওয়েক অর স্লিপ করলে, কিন্তু আলটিমেটলি গানটাও থাকলো না, স্পেলটাও থাকলো না, ফিরে আসলে জগতে। সে রাবির কাছে গেছিলে ওই গানটা শুনতে নাইটিঙ্গেলের, বাট আলটিমেটলি নাইটিঙ্গেল থাকলো না। এটাও একটা পয়েন্ট। পোস্ট ইমপ্রেশনিজম তো অবভিয়াসলি খুব ইম্পর্টেন্টলি গোটা গল্পটা রয়েছে কিছু অ্যান্টিসিপেশন অফ স্ট্রিম অফ কনসিয়াসনেস রয়েছে,
হচ্ছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, গল্পটার মধ্যে ভীষণ রকম সিম্বলিজমের ইউজ রয়েছে। অর্থাৎ গল্পটা অনেক বেশি ডিল করছে ইন টার্মস অফ সিম্বলস, ইমেজ, মেন্টাল টাইম রাদার দ্যান ফিজিক্যাল টাইম, অ্যাকশন অর ইভেন্ট। গল্পটার মধ্যে অ্যাজ সাচ কোনো অ্যাকশন নেই জার্নিটা ছাড়া। ফেয়ারে there is no action virtually, there is a lot of mental actions are going on। এবং গল্পটা মধ্যে এটাই বলার চেষ্টা করছে যে ফিজিক্যাল অ্যাকশনের থেকে আমাদের মেন্টাল অ্যাকশনটা কত কত ইম্পর্টেন্ট, কতটা সিগনিফিকেন্ট দেন আওয়ার ফিজিক্যাল অ্যাকশন। ফিজিক্যালি আই এম জাস্ট স্টেইং হিয়ার, ইউ আর স্টেইং দেয়ার, বাট মেবি মেন্টালি ইউ আর ট্রাভেলিং টু ভেরিয়াস থিংস। সো ঠিক আছে, এখানে বুঝতে পারলে আশা করি। হ্যাঁ স্যার, আর এইটাকে মাথায় রেখে, হ্যাঁ বলো। এটাকে ব্লাইন্ড বলছে কেন আবার স্যার? ব্লাইন্ড অ্যালে, ব্লাইন্ড মানে তো এটাই যে স্ট্রিটটা কোথাও মানে ওই রাস্তাটা কি আরেকটা কোনো রাস্তায় গিয়ে জোড়া লাগছে না, সো রাস্তাটা ওখানে গিয়ে শেষ হচ্ছে। সো দ্যাটস ওয়াই ইটস আ ব্লাইন্ড অ্যালে, হুইচ ইজ অলসো ভেরি সিগনিফিকেন্ট। রাস্তা সাধারণত আমাদের কাছে ইজ আ সিম্বল অফ হোপ। সো আমরা জেনারেলি এক্সপেক্ট করি এই রাস্তা দিয়ে যাবো, যে আরেকটা রাস্তা। এরকম কোনো রাস্তায় কোনোদিন গিয়েছো যেখানে ঢুকলে অথচ আর কোথাও বেরোতে পারছো না? এবং দেখবে লক্ষ্য করে কেমন একটা সেন্স অফ একটা ফিয়ার কাজ করে। এই রাস্তাটা যদি কোথাও গিয়ে না আমাকে উঠিয়ে দেয়, তাহলে দেখবে মনে হবে বাবা কোথায় গিয়ে আটকে যাবো আমি। সো দ্যাট ইজ অলসো ভেরি সিগনিফিকেন্ট। একটা রাস্তা যেটা অন্য কোনো রাস্তায় নিয়ে যাচ্ছে না, ইট ডাজন্ট লিড টু এনিওয়্যার, ইট রাদার কিপস ইউ স্টাক টু এ প্লেস। সো ওইটা দ্যাট ফিলিং অফ বিং স্টাক। স্যার মডেল Sir, হ্যাঁ বলো বলো বলো, এক এক করে বলো। Hello, sir. হ্যাঁ বলো বলো মানব বলো। why the title has been named Arabic? What is হ্যাঁ, মানে what is Arabic? এক্স্যাক্টলি ওটাই তো আলোচনা হচ্ছিল। ধরো অ্যারাবি, ইট কুড বি এ সিম্বল অফ হোপ, ইটস অ্যান ইমাজিনেটিভ ওয়ার্ল্ড, ইটস এ ডাইনামিক ওয়ার্ল্ড প্রবাবলি। আরেকটা জিনিস যেরকম কেউ কেউ বলে ইটস এ ম্যাজিক্যাল ওয়ার্ল্ড, সাম কাইন্ড অফ এ ম্যাজিক ওয়ান্ডার যেটা ইজ মিসিং ইন দিস বয়েস, ইন দ্য লাইফ অফ দিস বয়। সো অ্যারাবি স্ট্যান্ডস ফর এভরিথিং which is actually lacking in the life of this boy. So whatever the boy is lacking, whatever the boy doesn't have, is actually being represented or symbolized through that Arabi. So Arabi, আমার কাছে অন্তত যদি এইভাবে ব্যাপারটাকে ভাবি, যে Arabi actually is a symbol of fulfillment, আর বয়ের লাইফটা হচ্ছে সিম্বল অফ certain kind of lack. সো আমরা কিভাবে ল্যাক দ্বারা গাইডেড হই, আমরা ফুলফিলমেন্টের জন্য ছুটে যাই কিছু একটা ফুলফিল করার জন্য, কিন্তু আলটিমেটলি এই ল্যাকটাই আমাদেরকে জীবনটাকে খুব ইম্পর্টেন্টলি কন্ট্রোল করে রাদার দেন ফুলফিলমেন্ট। সো এরকম ভাবে Okay, ব্যাপারটাকে sir. বলা যেতে পারে। And why it is named Arabi? Of course, because this is the central image of the whole story. It has certain kind of centrality in the whole story. The whole story, uh, I would say the whole story unfold around this central image of a fair Arabi, a land of happiness, a possibility, a dynamic world. So that's why it is named after that. এটাই Okay, sir. এইটুকুই বলতে হবে, আর এটার বাইরে আর বেশি কিছু বলার নেই। হ্যাঁ স্যার বলছি যে এই মডার্ন পিরিয়ডের এরকম নভেল ড্রামা এগুলো কি সব এরকম হঠাৎ করে এরকম ভাবেই শেষ হয়ে যাচ্ছে? না, শেষ হওয়াটা না হঠাৎ করে শেষ না, ব্যাপারটাকে এইভাবে বুঝতে হবে যে এটাও আমি বললাম না, মানে শেষ হওয়াটা ইজ লাইক এ কাঠ। জীবনটা তো কাঠ, হঠাৎ করে শেষ হয় না জীবন। কারণ জীবন কি খুব প্ল্যান করে শেষ হয়? লাইফ ইন্স্যুরেন্স করে নিলাম, মরলে পরে টাকা পাবে, ব্যাস হয়ে গেল। জীবন খুব প্ল্যান। যত ইন্স্যুরেন্স করো, জীবন আলটিমেটলি সো আনপ্ল্যান্ড, দিস ইজ অ্যাব্রাপ্টনেস অফ লাইফ। সেটাই তো, হঠাৎ করেই তো জীবন শেষ হয়। এটাই বরঞ্চ খুব আমাদের বোকা বোকা ভাবা যে সবকিছু খুব প্ল্যান মাফিক হবে। আমি ভেবে নিয়েছি, স্ক্রিপ্ট লিখে নিয়েছি, এবার আমি নাটকটা রোল আউট করবো। দ্যাট ইজ নট দ্য কেস। নাটক, জীবন আর নাটকের ডিফারেন্সটা এখানে। তুমি যদি শেক্সপিরিয়ান হও তাহলে ভাববা খুব নাটক সবকিছুই, আর তুমি যদি এরকম মডার্নিস্ট এলিমেন্ট গুলোর দিকে তাকাও, এরা বলবে জীবন এতটাই সাডেন, কি ঘটবে উই ডোন্ট নো। এই জন্য হ্যাঁ, কাঠ কাঠ ব্যাপারটা আমি আলোচনা করলাম। ইটস অলওয়েজ অ্যাবাউট, কি বলবো, ওই কথাটা নিশ্চয়ই তোমরা শুনেছো, দেয়ার ইজ অলওয়েজ এ গ্যাপ বিটুইন লিপস এন্ড কাপস। তাই তো, ঠোঁট আর কাপের মধ্যে দেখবে একটা গ্যাপ থাকে।
গ্যাপটাকে না, ওই গ্যাপটাকে খুব ইম্পর্টেন্স দিচ্ছে ফ্রয়েড এবং লাকা। ওইটাকেই বলছে একটা কাইন্ড অফ কাট। অর্থাৎ তুমি যাই করো, তুমি কি করো আর তুমি কি চাও, আবার রিপিট করছি, তুমি কি করো আর তুমি কি চাও, এই দুটোর মধ্যে দেবে একটা কাইন্ড অফ, মানে আরেকটু ভালো করে স্টোরিটা ভাবলে এগুলো বলতে হতো, আমি অতটা যাচ্ছি না কারণ বুঝতে পারছি না তোমাদের কতটা কি ডিফিকাল্টি লাগবে। কি চাও আর কি করো তার মধ্যে একটা গ্যাপ আছে। তুমি কাপে হয়তো চাটা খেতে চাও, কিন্তু তুমি যতই কাপটা দিয়ে চাটা খেতে দেবে, তোমার ঠোঁট আর তোমার কাপ এই দুটোর মধ্যে একটা গ্যাপ আছে। গ্যাপটা ইররিকনসাইলেবল, তার মানে গ্যাপটা কোনোদিন ফিল করা যায় না। there is a gap between what you do and what you want. So you are going to the fear, but you want what do you want? Some kind of an happiness, escape from that. So you are actually not going to the fear, you are actually looking for a liberation from your mundane drab life, right? Your dreary life. So তোমার মনে হচ্ছে আমি মেলা যাচ্ছি, কিন্তু তুমি অ্যাকচুয়ালি তোমার দেখবে আমরা প্রায় বলি আমরা মেলা যাচ্ছি, কেউ আমরা মেলা যাই না। আমরা বিভিন্ন আশা ফুলফিল করতে ওখানে যাই। কেউ যাই আমার বন্ধুটির সাথে দেখা করব, কোথাও গিয়ে ক্যান্ডি ফ্লস খাবো, কেউ যাই কিছু ছবি তুলবো, কেউ যাই ফিরে এসে কাউকে বলবো জানিস মেলা এসছে, কেউ যাই বা বাসনপত্র কিনতে, কেউ যাই নৌকায় চাপতে, কেউ যাই ফুচকা খেতে, কেউ যাই জাস্ট সারাদিন কিছু করার নেই, চল একটু টাইম কাটিয়ে আসি। তাহলে কেন বলো তো, আমরা যখন জিজ্ঞেস করে কেউ আমাদের কোথায় যাচ্ছিস, বলো মেলা যাচ্ছি, কেন কেন আমরা বলি না সত্যি কথাটা? ফুচকা খেতে যাচ্ছি, নৌকা চড়তে যাচ্ছি, বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, ছবি তুলতে যাচ্ছি ফেসবুকে দিব বলে। Why don't we say that? So there is a gap between what we want and what we do. মেলা যাচ্ছি but we want something more. সেই সামথিংটাকে আমরা জেনারেলি মেনশন করি না। So the similar thing, for this boy. So এইটাই লাকা বারবার করে দিয়েছে, কাট between what we want and what we wish, what we do and what we wish, right? As simple as that. So এই কাটটা is very simple, মানে খুব সিগনিফিকেন্ট। ওইটাই বোঝা গেছে। হয়তো অনেক কিছু জটিল জিনিসপত্র বললাম, অপটিমিজম পেসিমিজমের ভাড়া নেই, কাটের কথা বলছি। সো একটু বেয়ার উইথ মি, এগুলো জানতে তো হবেই কোনো একটা স্টেজে গিয়ে। ঠিক আছে, তাহলে এখানেই শেষ করছি। কি আর কিছু জানার আছে কিছু, না এখানেই শেষ করি? ঠিক আছে, 2টো বাজতে চললো, বেজেও গেছে ইনফ্যাক্ট। হ্যাঁ চলো তাহলে নেক্সট। নূর কিছু বলবে? হ্যাঁ কি বলবে? না স্যার কিছু বলবো না। ঠিক আছে, তাহলে নেক্সট দিন, আজকে হচ্ছে থার্সডে গেল না, আজকে না ওয়েডনেসডে, আজকে ওয়েডনেসডে গেল, তাহলে দেখি ফ্রাইডে যদি নেওয়া যায়। হ্যাঁ থার্সডে আমাকে একটা করো। আচ্ছা পরের দিনকে তাহলে কি আরেকটা স্টোরি পড়বে? ক্যাথরিন ম্যানসফিল্ডটা পড়বে? ভালো করে পড়তে হবে। স্যার ফ্লাইটা, হ্যাঁ পড়বো স্যার। পড়ো না, আমি তো ওটাই বলার চেষ্টা করছি। ফ্লাইটা তাহলে পড়ো। ফ্লাইটা আছে কারো কাছে? কেউ চাইলে একটুখানি গুগল ক্লাসরুমে একটা আপলোড করে দিও। হ্যাঁ আর যদি আমি পারি তো আমি করবো। হ্যাঁ করে দিও। আপনি করে পড়ো গল্পটা পড়ো। হ্যাঁ ফ্লাইটটা পড়ো, তারপরে আমরা একটা নভেল ধরতে পারবো আস্তে করে। ঠিক আছে, আর স্লাইড গুলো দেখো, যে কটা দেখাতে পারলাম না ওটা আছেই গুগল ক্লাসরুমে, একটু দেখো স্লাইড গুলো, গো থ্রু দেম। ঠিক আছে চলো তাহলে, টাটা। আপনি দিয়ে দিন। হ্যাঁ আমি চেষ্টা করছি, হ্যাঁ যদি পেয়ে গেলাম ফাইন এনাফ, আর যদি না পাই কেউ একটা নিচেরাও দাও, তাহলে তো একটু সবাই মিলে পার্টিসিপেট করো, আছে তো অনলাইনে। টাইপ করো ফ্লাই ক্যাথরিন ম্যানসফিল্ড পিডিএফ এভাবে দাও, গুগলে পেয়ে যাবে। হুসেন করো, হুসেন করে দিয়ে দাও। ঠিক আছে স্যার। ঠিক আছে চলো টাটা।